বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমরা জেনেছো, করোনাকালীন এই সময়ে তোমাদের পাঠদান কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আমি রহিমা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি এমএম কলেজ, যশোর, তোমাদের সাথে দ্বিতীয়বারের মতো অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছি। আশা করি তোমরা আমার সঙ্গে আছো এবং আমার অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে অনুসরণ করবে। যেহেতু এখন করোনাকালীন সময়, তাই স্বাস্থ্যবিধি মেনে নিজেদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো, তোমরা যারা হিসাব বিজ্ঞান বিভাগে বিবি অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত, তাদের বাজারজাতকরণ নীতিমালা কোর্সটির পাঠদান কার্যক্রম আমি পরিচালনা করছি। প্রথম ক্লাসে আমি প্রথম অধ্যায়ের উপর ক্রেতা ভ্যালু সৃষ্টি ও অর্জন সম্পর্কে কিছু টপিকস নিয়ে আলোচনা করছি। আজ প্রথম অধ্যায়ের উপর দ্বিতীয় লেকচার, এবং এই লেকচারের মাধ্যমে আমি প্রথম অধ্যায়ের পাঠদান কার্যক্রম সম্পন্ন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো আজকের শিখন ফল বা পাঠ্যসূচি। বাজারজাতকরণ ব্যবস্থাপনা দর্শন বা মতবাদ। একই কথা। বাজারজাতকরণ ব্যবস্থাপনা দর্শন, মতবাদ বা পরিস্থিতিসমূহ, বাজারজাতকরণ প্রক্রিয়া, নতুন সংযুক্ত সহস্রাব্দের বাজারজাতকরণ চ্যালেঞ্জসমূহ আর এই চ্যালেঞ্জসমূহ মোকাবিলার উপায়, বাজারজাতকরণ গুরুত্ব, বৈশিষ্ট্যসমূহ। আজকের এই অনলাইন পাঠদানের পরে তোমরা আশা করি এই প্রশ্নগুলোর জবাব দিতে পারবে। এবার আমরা আসি মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকের মূল বিষয় বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শন। তোমরা সবাই জানো, যে কোনো কাজ সম্পাদনের জন্যই কিছু নীতি কিংবা যুক্তি অনুসরণ করতে হয়। তেমনি বাজারজাতকরণ ব্যবস্থাপনা এও কিছু নীতি বা যুক্তি অনুসরণ করা হয়। বাজারজাতকরণ বিভিন্ন কাজের সমষ্টি। এখন বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করার জন্য যে নীতি বা যুক্তিগুলো অনুসরণ করা হয়, সেটাই বাজারজাতকরণ ব্যবস্থাপনা দর্শন বা মতবাদ। দেখো, 1960-এর দশকে বাজারজাতকরণের যে দর্শন ছিল, বর্তমানে বাজারজাতকরণ দর্শন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। তার মানে প্রতিনিয়তই দর্শনগুলো পরিবর্তন হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের দর্শন থাকতে পারে। এখন বাজারজাতকরণ কার্যক্রম সম্পাদন করার জন্য যে দর্শন, নিয়মনীতি, সূত্র বা তত্ত্ব অনুসরণ করা হয়, তাকে ওই প্রতিষ্ঠানের বাজারজাতকরণ দর্শন বলা হয়। অর্থাৎ বাজারজাতকরণ কার্যক্রম বা প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য যে নিয়মনীতি, সূত্র, তত্ত্ব, যুক্তি অনুসরণ করা হয়, সেটাকে আমরা বলি বাজারজাতকরণ ব্যবস্থাপনা দর্শন। এবার আসি মূল আলোচনায়। বাজারজাতকরণ ব্যবস্থাপনা দর্শন বা পরিস্থিতি বা মতবাদ সমূহ। এতক্ষণ তোমরা বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শনের সংজ্ঞা জানলে। এবার দর্শন বা মতবাদ সমূহ কি? এখানে একটা দেখো ইংরেজি পিকচার আছে। মার্কেটিং কনসেপ্টস মানেই বাজারজাতকরণ মতবাদ সমূহ। প্রথমটা হলো দা প্রোডাকশন কনসেপ্ট, দ্বিতীয়টা দা প্রোডাক্ট কনসেপ্ট, দা সেলিং কনসেপ্ট, দা মার্কেটিং কনসেপ্ট, দা সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট। এবার এগুলো নিয়ে আমি বাংলায় তোমাদের সাথে একটু কথা বলি। উৎপাদন মতবাদ, যার বাংলা অর্থ, ইংরেজি অর্থ প্রোডাকশন কনসেপ্ট। উৎপাদন মতবাদে এমন
অনুমান করা হয় বা ধারণা করা হয় যে ভোক্তারা এমন সব পণ্য পছন্দ করবে বা ক্রয় করবে যা ক্রেতার ক্রয় ক্ষমতাধীন এবং সহজলভ্য, মানে হাতের কাছে যে পণ্যটা পাবে সেটাই ক্রয় করবে। তার পরবর্তী মতবাদ দেখো পণ্য মতবাদ। পণ্য মতবাদে ধারণা করা হয় যে ভোক্তারা সবচেয়ে ভালো পণ্যটা ক্রয় করবে, কোয়ালিটিফুল পণ্য ক্রয় করবে। তারপরে আসো দেখো বিক্রয় মতবাদ। বিক্রয় মতবাদে অনুমান করা হয় যে ক্রেতা ততক্ষণ পণ্য কিনবে না যতক্ষণ না তাদেরকে প্রেসার ক্রিয়েট করা হয়, মানে বিক্রেতা কর্তৃক ব্যাপক বিক্রয় ও প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করার পরেই ভোক্তারা যথেষ্ট পরিমাণে পণ্য ক্রয় করবে। তারপরে আছে দেখো বাজারজাতকরণ মতবাদ। বাজারজাতকরণ মতবাদে অভীষ্ট ক্রেতাদের প্রয়োজন ও অভাব আগে আইডেন্টিফাই করবে, তারপর প্রতিযোগী অপেক্ষা দক্ষতার সাথে সন্তুষ্ট বিধান করবে, তাদের অভাবটা পূরণ করবে। সামাজিক বাজারজাতকরণ মতবাদ, দ্য সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট। এখানে এই সমাজটাকে প্রাধান্য দেওয়া হয়। সামাজিক বাজারজাতকরণ মতবাদে ধারণা করা হয় যে এটি এমন একটি ধারণা যেখানে কোম্পানির বাজারজাতকরণের সিদ্ধান্তের ক্ষেত্রে ভোক্তার অভাব, কোম্পানির প্রয়োজন এবং ভোক্তা ও সমাজের দীর্ঘমেয়াদী, মানে এখানে সমাজের দীর্ঘমেয়াদী কিছু স্বার্থ বিবেচনা করা হয়। এবার আমরা আসি একটু ডিটেলসে। ডিটেলসের প্রথমটা কি, প্রথম কনসেপ্টটা হলো দ্য প্রোডাকশন কনসেপ্ট বা উৎপাদন মতবাদ। অলরেডি তোমাদের বলছি যে এটা সবচেয়ে পুরাতন মতবাদ, বাজারজাতকরণের সব থেকে পুরাতন মতবাদ উৎপাদন মতবাদ। 1860 থেকে 1920 সাল পর্যন্ত এই মতবাদটা অনুসরণ করা হতো। এই মতবাদের মূল কথা হলো ক্রেতারা এমন সব পণ্য কিনবে যার যোগান পর্যাপ্ত আছে এবং যা ক্রেতার ক্রয় ক্ষমতাধীন। এখানে ধরে নেওয়া হয় যে ক্রেতারা পণ্যটি ক্রয় করার জন্য সবসময় প্রস্তুত আছে। এখন দেখো তোমাদের মূল আলোচনায় লিখছি যে বাজারজাতকরণের দর্শন বা মতবাদ সমূহ আলোচনা করো। অনেক সময় পরীক্ষায় আসে যে সমালোচনা সহ বাজারজাতকরণ দর্শন বা মতবাদ আলোচনা করো, সেই ক্ষেত্রে এই যে সমালোচনাটুকু তোমাকে অ্যাড করতে হবে। আর যদি আসে শুধু যে বাজারজাতকরণের মতবাদ সমূহ আলোচনা করো, সেই ক্ষেত্রে সমালোচনা না লিখলেও চলবে। এখন দেখো উৎপাদন মতবাদের কি সমালোচনা। এর প্রধান সমালোচনা বা অসুবিধা যেটাই বলো হলো বিষয়টি ভোক্তার সন্তুষ্টির বিষয়টি এখানে উপেক্ষা করা হয় এবং পণ্যের গুণগত মানের প্রতি কোনো দৃষ্টি দেওয়া হয় না। আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এটা কার্যকর নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী মতবাদ হলো পণ্য মতবাদ। পণ্য মতবাদের ধারণাটি উৎপাদন মতবাদের পরের ধারণা। এই মতবাদে মনে করা হয় ভোক্তারা ওই সকল পণ্য পছন্দ করবে যেগুলোর গুণগত মান উন্নত, কার্যকর, বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, উদ্ভাবনী শক্তি সম্পন্ন এমন পণ্য ক্রয় করবে। তার মানে পণ্য মতবাদে পণ্য ভালোভাবে তৈরি করা হবে, ক্রেতারা সেই পণ্যটাই ক্রয় করবে, মানে মানসম্মত কোয়ালিটিফুল পণ্য ক্রেতারা ক্রয় করবে। এখানে ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী পণ্য উৎপাদনের পরিবর্তে পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্যের প্রতি বা মানের প্রতি গুরুত্ব দেওয়া হয়। ক্রেতাদেরকে আকর্ষণ করার জন্য বিভিন্ন ডিজাইন, মোড়কীকরণ, বন্টন ইত্যাদি সমন্বয় সাধন করা হয়। বিভিন্ন রেস্টুরেন্ট, ফাস্টফুড, হোটেল, ক্লিনিক, কুরিয়ার সার্ভিস তোমরা দেখবে যে এই মতবাদটাই বেশি কার্যকর। তার মানে এখানে বাজারজাতকারী দায়িত্ব হচ্ছে পণ্যের ক্রমাগত মান উন্নয়ন করা। আর সমালোচনা একটু দেখো, এখানে ভোক্তাদের চাহিদা, দৃষ্টি, পছন্দ খুব একটা বিবেচনা করা হয় না। এই মতবাদটিও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কার্যকর নয়। এখানে মনে করা হয় ভালো মানের পণ্যরা ক্রেতারা ক্রয় করবে, কিন্তু সবসময় এটি গ্রহণযোগ্য নয়, কারণ কোয়ালিটি সম্পন্ন পণ্য উৎপাদন করতে গেলে প্রাইসটাও বেশি হবে। অনেকে আছে যে একটু প্রাইস কমের মধ্যেও পণ্য কিনবে, সেই ক্ষেত্রে এই মতবাদটা গ্রহণযোগ্য নয়। এবার পরবর্তীতে আসি দেখো বিক্রয় মতবাদ। বিক্রয় মতবাদটা 1920 থেকে 1950 সাল পর্যন্ত বেশি প্রচলিত ছিল। এই মতবাদের মূল কথা হলো অধিক বিক্রয়ের মাধ্যমে অধিক লাভ, মোর সেলিং মোর প্রফিট। বিক্রয় বৃদ্ধির মাধ্যমে দেখো একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি।
কারখানা বর্তমান পণ্যকে প্রাধান্য দেবে, বর্তমান পণ্যের উপর গুরুত্ব দিবে। কিসের মাধ্যমে? বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করবে। কি উপায়ে? বিক্রয় ও প্রমোশন। এই যে বিক্রয় ও প্রমোশন হাতিয়ারটাকে কাজে লাগিয়ে বিক্রয় বৃদ্ধি করবে এবং তার মাধ্যমে মুনাফা অর্জন করবে। সমালোচনা দেখো, এই মতবাদে ভোক্তার সন্তুষ্টির বিষয়টি বিবেচনা করা হয় না। ধরে নেওয়া হয় প্রতিষ্ঠান ব্যাপক মাত্রায় বিক্রয় প্রমোশন চেষ্টা না করলে ভোক্তারা পণ্যটি ক্রয় করবে না। তার মানে এই বিক্রয় ও প্রমোশনের মাধ্যমেই মূলত এটা বিক্রি করা হয়। তার পরবর্তীতে আমরা যাই, দেখো বাজারজাতকরণ মতবাদ। 1950 সালের দিকে এই মতবাদের উদ্ভব হয়। এই মতবাদটা বেশ জনপ্রিয়ই ছিল তখন এবং গুরুত্ব পেত। এই মতবাদের মূল স্লোগানই হলো কনজিউমার ইজ দ্য কিং, অর্থাৎ ভোক্তা বা ক্রেতাই রাজা। এই মতবাদের ভোক্তাদের প্রয়োজন ও চাহিদা আগে খুঁজে বের করা হয় এবং সে অনুযায়ী পণ্য সরবরাহ করা হয়। দেখো একটা চিত্রের মাধ্যমে, অভীষ্ট বাজার আগে কি করবে? ক্রেতাদের প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করবে। আর সমন্বিত বাজারজাতকরণের 4টা মিশ্রণ আছে: পণ্য, মূল্য, বন্টন, প্রসার। এদের সমন্বয়ে ক্রেতার সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা করবে। এখানেও একটু সমালোচনা আছে যে ভোক্তাদের চাহিদা পরিমাপ করা খুবই কষ্টকর, কারণ প্রতিনিয়ত মানুষের রুচি, আয়, অভ্যাস সব পরিবর্তন হচ্ছে। আজকে যে প্রোডাক্ট নতুন, কালকের জন্য সেই প্রোডাক্টটা হয়ে যাচ্ছে পুরাতন। তারপরেরটা দেখো, সামাজিক বাজারজাতকরণ মতবাদ। এটা সবচেয়ে ডাইনামিক, আধুনিক মতবাদ বাজারজাতকরণের মধ্যে বর্তমানে। এই মতবাদে সমাজের প্রতি বাজারজাতকরণের দায় দায়িত্বের কথা প্রথমবারের মতো উল্লেখ করা হয়। তার মানে প্রথমবারের মতো সমাজটাকে আনা হয়। সমাজ, মানব কল্যাণ, সমাজ সেবামূলক কিছু কাজকে মতবাদের মধ্যে আনা হয়। পরিবেশকে ক্ষতি না করে কোম্পানি মুনাফা অর্জন করবে ভোক্তার সন্তুষ্টি বিধানের মাধ্যমে। দেখো একটা চিত্রের মাধ্যমে বলছি, ভোক্তার অভাবে সন্তুষ্টি বিধান করবে, সাথে মুনাফা অর্জন করবে, কিন্তু সমাজকে প্রাধান্য দিয়ে। 1970 সালের দিকে এই মতবাদের সূচনা হয়। সমালোচনা দেখো, সকল ভোক্তাকে আলাদা করে সন্তুষ্ট করা সম্ভব নয়। সামাজিক কল্যাণ করতে গিয়ে কোম্পানিকে বিভিন্ন সমস্যায় পড়তে হয় এবং কোম্পানির ব্যয় বৃদ্ধি পাবে। অবশ্যই সমাজ কল্যাণমূলক কিছু কাজ করতে গেলে ব্যয় বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। তারপরে দেখো যে বাজারজাতকরণের এই যে হলিস্টিক বাজারজাতকরণ মতবাদ, এটা বর্তমানে একটু আলোচিত হচ্ছে। এজন্য তোমাদের মূল বিষয়তে, মূল ছবিতে না থাকলেও আমি একটু আলোচনা করে দিই। বাজারজাতকরণের পরিবেশ জটিল, প্রতিযোগিতামূলক পরিবেশ দ্বারা বেষ্টিত। তোমরা জানো যে এখন বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতার যুগের মধ্যে এই যে সামগ্রিক মতবাদ সমূহের সমন্বয়ে এক ধরনের নতুন মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে। এই মতবাদকে হলিস্টিক মতবাদ বলা হয়। পারস্পরিক নির্ভরশীলতা, প্রসারতা, কর্মসূচি, পদ্ধতি, কার্যাবলীর উন্নয়ন, নকশাকরণ, বাস্তবায়নের প্রতি এই মতবাদে গুরুত্ব আরোপ করা হয়। দেখো এখানে রিলেশনশিপ মার্কেটিং মানে সমন্বিত বাজারজাতকরণ, তারপর ইন্টিগ্রেটেড মার্কেটিং, সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ, সমন্বিত বাজারজাতকরণ, তারপরে আসো ইন্টারনাল মার্কেটিং, অভ্যন্তরীণ বাজারজাতকরণ, আর সোশ্যালি রেসপন্সিবল মার্কেটিং মানে সামাজিক দায়বদ্ধতা। এখানে সামাজিক দায়বদ্ধতা আছে, কিছু অভ্যন্তরীণ বিষয় আছে, সমন্বিত বিষয় আছে, আর রিলেশনশিপ সম্পর্ক ভিত্তিক বিষয় আছে। এই সবগুলোর সমন্বয়ে হলিস্টিক মার্কেটিং। এটা যেহেতু এখনো ওইভাবে প্রয়োগ করা হয়নি, তাই এর সমালোচনাও এখনো আলোচনার পর্যায়ে আসেনি। এই মূল বিষয় গেল তোমাদের। এখন কি বাজারজাতকরণ মতবাদ বা ধারণা ক্লিয়ার কনসেপ্ট? দেখো এখানে ইংলিশেও আছে। মূল কিন্তু তোমাদের এই যে এই 5টা, আর হলিস্টিকটা বর্তমান সময়ে আলোচিত, এজন্য আমি তোমাদেরকে ওখানে অ্যাড করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি পরবর্তী টপিকস। পরবর্তী বিষয়টা হলো বাজারজাতকরণ প্রক্রিয়া। বাজারজাতকরণ প্রক্রিয়ার মাধ্যমে কি হয় দেখো, ব্র্যাকেটে আমি লিখে দিছি যে ক্রেতাদের ভ্যালু সৃষ্টি এবং ক্রেতা সম্পর্ক তৈরি। দেখো বিষয়গুলা, বাজারজাতকরণ তো অবশ্যই একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে একটা প্রক্রিয়ার মধ্যে কাজটা সম্পন্ন করা হয়। সেই প্রক্রিয়াগুলো দেখো, তার মানে বাজারজাতকরণ প্রক্রিয়ার যে স্টেপ বা ধাপ বা উপাদান আছে সেগুলো প্রথম 4টা ধাপেই এই বাজারজাতকরণ ক্রেতাদের প্রয়োজন এবং অভাব অনুধাবন করে, এবং অভাব অনুধাবন করে ক্রেতা ভ্যালু সৃষ্টি করে, ক্রেতামুখী কৌশল প্রণয়ন করে, মুনাফা অর্জন করে। এই প্রথম 4টা ধাপে। তারপরে কি করে? চতুর্থ, পঞ্চম ধাপে লাভজনক ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে। তার মানে এখানে পুরস্কার আশা করে।
উৎফুল্ল ক্রেতা সৃষ্টি করে, পুরস্কার আশা করে। আচ্ছা দেখো, প্রথমটা হলো বাজার স্থান, ক্রেতাদের প্রয়োজন এবং অভাব অনুধাবন। তার মানে ক্রেতাদের বাজারে যে ক্রেতাদের প্রয়োজন ও অভাব অনুধাবন করে, তারপর ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশলের নকশা প্রণয়ন করে। মানে এখানে ক্রেতামুখী কৌশল, কাস্টমার ওরিয়েন্টেড কৌশল বা নকশা প্রণয়ন করে। তারপরে উৎকৃষ্টতর ক্রেতা ভ্যালু সরবরাহের জন্য সমন্বিত বাজারজাতকরণ কর্মসূচি গ্রহণ করে। সমন্বিত বাজারজাতকরণ অলরেডি তোমাদের বলছি যে বাজারজাতকরণ মিশ্রণের 4টি উপাদান, পণ্য মূল্য বন্টন প্রসার, এইগুলা একত্রিত ভাবে কাজ করে। মুনাফা অর্জন, ক্রেতা ইকুইটি সৃষ্টির জন্য ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জন। ভ্যালু অর্জন অলরেডি তোমাদের আগের ক্লাসে আলোচনা হয়েছে। তারপর দেখো লাভজনক সম্পর্ক তৈরি এবং উৎফুল্ল ক্রেতা সৃষ্টি। তার মানে লাভজনক একটা সম্পর্ক তৈরি হচ্ছে এবং ক্রেতারা উৎফুল্ল থাকছে, যার মাধ্যমে তুমি পরবর্তীতেও তোমার বাজারজাতকরণ প্রক্রিয়া সফলতার সাথে পরিচালিত করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী বিষয় বাজারজাতকরণের বৈশিষ্ট্যসমূহ। দেখো, তোমরা সবাই জানো বাজারজাতকরণ একটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে সম্পন্ন হয়। মার্কেটিং ইজ অ্যাবাউট স্যাটিসফাইং কনজিউমার্স নিড প্রফিটেবলি। তার মানে বাজারজাতকরণ কাস্টমারদের অভাবটা পূরণ করবে, কিন্তু কিভাবে? মুনাফা অর্জনের উদ্দেশ্যকে সামনে রেখে। দেখো এবার কি আছে বৈশিষ্ট্যের মধ্যে। বাজারজাতকরণের প্রথম বৈশিষ্ট্য হলো সামাজিক প্রক্রিয়া। তার মানে সমাজের জন্য যে পণ্যগুলা ক্ষতিকারক সেইগুলা কোনো বাজারজাতকরণের বিষয় নয়। তার মানে অবশ্যই বাজারজাতকরণ বিষয়টা একটি সামাজিক প্রক্রিয়া। সমাজের সকল স্তরের মানুষের কথা বিবেচনা করে এই বাজারজাতকরণ কার্যক্রমটা সম্পন্ন হয়। এবার দেখো অর্থনৈতিক প্রক্রিয়া। অর্থনৈতিক প্রক্রিয়াটা কি? দেখো যে বাজারজাতকরণের মাধ্যমে অর্থের আদান প্রদান হয়। তুমি এক পক্ষ পণ্য ক্রয় করলে কিংবা পণ্য বিক্রি করলে, আরেক পক্ষ পণ্য ক্রয় করলো বা বিক্রি করলো, এই যে অর্থনৈতিকভাবে একটা প্রক্রিয়া সম্পন্ন হলো। তার মানে অবশ্যই বাজারজাতকরণের মধ্যে অর্থনৈতিক প্রক্রিয়াটা আসে। ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, আমরা জানি ব্যবস্থাপকীয় প্রক্রিয়াটা হলো ব্যবস্থাপক পরিকল্পনা করে, পরিকল্পনা প্রণয়ন, কর্মী সংগ্রহ করে, অর্থ সংস্থান করে, নিয়ন্ত্রণ করে কাজটা। এই বাজারজাতকরণেও এই ব্যবস্থাপনার সেম প্রক্রিয়া অনুসরণ করা হয়। এজন্য আমরা বাজারজাতকরণকেও ব্যবস্থাপনীয় প্রক্রিয়া বলি। গতিশীল প্রক্রিয়া মানে চলমান। কাস্টমারদের রুচি, আয়, অভ্যাস প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তাদের পরিবর্তনের সাথে সামঞ্জস্যতা রেখেই এই বাজারজাতকরণ কার্যক্রম পরিচালিত হয়। এজন্য এটা একটা গতিশীল প্রক্রিয়া। ভোক্তামুখিতা, কনজিউমার ইজ দ্য কিং। আমরা বলে থাকি যে ভোক্তারাই রাজা। তার মানে ভোক্তাকে গুরুত্ব দিয়েই বাজারজাতকরণের মাধ্যমে মুনাফা অর্জন করে প্রতিষ্ঠান। এখন দেখো ভোক্তামুখিতা, ইংরেজিতে একটা কথা আছে যে কনজিউমার ইজ নট ডিপেন্ডেন্ট অন আস, উই আর ডিপেন্ডেন্ট অন দেম। তার মানে আমরা ভোক্তাদের উপর নির্ভরশীল, ভোক্তারা আমাদের উপর নির্ভরশীল নয়। এবার দেখো ক্রেতার সন্তুষ্টি। ক্রেতার সন্তুষ্টি, এর আগেই বলছি যে ক্রেতার সন্তুষ্টির মাধ্যমে মূলত বাজারজাতকরণের প্রক্রিয়ার মাধ্যমে মুনাফা অর্জন করা হয়। কাস্টমাররা স্যাটিসফাইড না হলে তোমার পণ্য আর ক্রয় করবে না, তাহলে তোমার প্রতিষ্ঠান পরিচালনা করাও সম্ভব নয়। এজন্য অবশ্যই কাস্টমার স্যাটিসফ্যাকশনটা এখানে ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপর দেখো ব্যাপক আওতা। এর আগেই তোমাদের আগের ক্লাসে বলছি যে বাজারজাতকরণের কার্যক্রমটা উৎপাদনের পূর্বে শুরু হয় এবং বিক্রয়ের পরে শেষ হয়। তার মানে এর আওতাটা অবশ্যই ব্যাপক। মধ্যস্থ কারবারিদের অস্তিত্ব। তার মানে তুমি যে পণ্যটা উৎপাদন করে ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য মাঝে বিভিন্ন পরিবেশক, তারপর মধ্যস্থ কারবারি, পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, এই যে এদের অস্তিত্ব অনুভব করবে, এদের অস্তিত্ব দেখতে পারবে। এবার উৎপাদনের আগে ও ভোগের পরে, তার মানে উৎপাদনের আগেও কিছু কাজ থাকে, বাজারজাতকরণের কিছু কাজ থাকে এবং ভোগের পরেও কিছু কাজ থাকে।
ভোগের পরে কি কাজ বলছি, যে তোমাদের একটা পণ্য বিক্রয়ের পরে কিছু গ্যারান্টি দেওয়া হয়, ওয়ারেন্টি দেওয়া হয়, এই সবগুলাই মূলত ভোগের পরের অন্তর্ভুক্ত বিষয়। মানে কাস্টমার তোমার কাছ থেকে পণ্যটা কিনে নিয়ে গেল, সে ভোগ করা শুরু করলো, কিন্তু তারপরে ধরো তুমি 2 বছর ব্যবহার করার পরে তুমি 3 বছরের ওয়ারেন্টি দিছিলে, তাহলে সে কিন্তু ভোগের পরেও তোমাকে এসে বলবে যে ওই পণ্যটা এই ত্রুটি। তার মানে বাজারজাতকরণের কার্যক্রম তোমার ওই ভোগের পরেও চলমান। বিনিময় প্রক্রিয়া। বিনিময় প্রক্রিয়াটা কি, যে তুমি অর্থ দিবে, বিনিময়ে পণ্য ক্রয় করবে। তার মানে বিনিময় হলো তুমি পণ্য নিলে, বিনিময়ে অর্থ দিলে, কিংবা তুমি অর্থ নিলে, বিনিময়ে পণ্য দিলে। এক্সচেঞ্জিং প্রসেস। তারপরে দেখো সামাজিক বাজারজাতকরণ। আগেই তোমাদের বলছি যে সামাজিক বাজারজাতকরণটা অবশ্যই সামাজিকতা মেনটেন করেই হবে, মানে পরিবেশ কিংবা সমাজকে বাদ দিয়ে বাজারজাতকরণ সম্পন্ন করা সম্ভব নয়, কারণ মানুষ তো সামাজিক জীব, আর মানুষকে নিয়েই তো কাজ, কারণ কাস্টমার না থাকলে তো বাজারজাতকরণের প্রশ্নই আসে না। তারপরেরটা দেখো সমন্বয় সাধন প্রক্রিয়া। তার মানে বিভিন্ন বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করবে। যেমন দেখো নেসকেফ কফি, যাদের আর্থিক সামর্থ্য আছে তারা বড় প্যাকেট ক্রয় করতে পারে, কিন্তু যাদের আর্থিক সামর্থ্য কম তাদের জন্য 2 টাকার মিনি প্যাকও বাজারে চালু আছে। তার মানে এই যে সকল ভোক্তার কথা চিন্তা করে সমন্বয় প্রক্রিয়ার মাধ্যমে এই যে বাজারজাতকরণ কাজটা পরিচালিত হয়। তারপরে কি বাজারজাতকরণ প্রয়োগমুখী। তার মানে বাস্তবতার সাথে প্রয়োগমুখী প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত ফিল্ডে যেয়ে কাজ করতে হচ্ছে, প্রতিনিয়ত কাস্টমাররা স্যাটিসফাইড কিনা সেটা জানতে হচ্ছে। তার মানে বাস্তবে প্রয়োগমুখী। দেখো এখন কি বাজারজাতকরণের বৈশিষ্ট্য ক্লিয়ার। আসলে সময় স্বল্পতার কারণে ডিটেলস বলা একটু কষ্টকর, চেষ্টা করে যাই। দেখো এখানে আমি ইংলিশে কিছু ফিদার্স অফ মার্কেটিং মানেই বাজারজাতকরণের বৈশিষ্ট্য সমূহ যে কিছু কথা বলা আছে, একটু দেখে নিও এই ইংলিশ চিত্রটাও, তাহলে আরো ধারণা পাবে। এবার আমরা আসি পরবর্তী বিষয়ে, নতুন সংযুক্ত সহস্রাব্দের বাজারজাতকরণের চ্যালেঞ্জ সমূহ, বা নতুন শতাব্দীতে বাজারজাতকরণের চ্যালেঞ্জ সমূহ। তোমরা জানো যে বর্তমান যুগ প্রযুক্তির যুগ, প্রযুক্তির এই যুগে প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে চলার জন্য এই বাজারজাতকারী বা বিভিন্ন কোম্পানিকে বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করতে হয়। সেই চ্যালেঞ্জগুলো এখানে তুলে ধরার চেষ্টা করছি। যে প্রযুক্তিগত অগ্রগতি, তার মানে কি প্রতিষ্ঠান তো প্রযুক্তির সাথেই এগিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিযোগী একটা প্রতিষ্ঠান আরো বেশি প্রযুক্তিগত অ্যাডভান্স। এই যে সবাই প্রযুক্তিগত অ্যাডভান্স হচ্ছে, কাজের গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এটা প্রতিষ্ঠানের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। সব সময় প্রযুক্তির সাথে আপডেট থাকতে, যে ইন্টারনেট লাইন, কম্পিউটার, স্যাটেলাইট চ্যানেল এর সাথে সংযুক্ত হতে হচ্ছে। এটা সব প্রতিষ্ঠানের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। তারপরে দেখো দ্রুত বিশ্বায়ন। দ্রুত বিশ্বায়ন বলতে কি বুঝি আমরা, সমগ্র বিশ্বটাই এখন একটা গ্রাম মনে হয়, গ্লোবাল ভিলেজ, মানে সারা বিশ্বটাকে একটা গ্রাম হিসেবে অভিহিত করা যায়। কারণ তুমি তোমার পণ্য কি করছো, উৎপাদিত পণ্য যখন বেশি হয়ে যাচ্ছে তখন বাইরের দেশে সেই পণ্য পাঠিয়ে দিচ্ছ, আবার বাইরের দেশ তাদের উদ্বৃত্ত পণ্য তোমার দেশে পাঠিয়ে দিচ্ছে। এই যে একটা মুক্ত বাজার অর্থনীতি চালু আছে, এই মুক্ত বাজার অর্থনীতির জন্য দ্রুত বিশ্বায়ন হচ্ছে। দ্রুত বিশ্বায়নের ফলে তোমার একটা প্রোডাক্ট তুমি উৎপাদন করলে অনেক কষ্ট করে, কিন্তু ওই পণ্যই আবার দেখো বিদেশি কোনো কোম্পানি হয়তো কম মূল্যে কাঁচামাল কম দামে পেয়েছে, সেভাবে পণ্যটা উৎপাদন করলো। এখন তোমার পণ্যটা তার সাথে তাল মিলিয়ে চলতে পারবে না, কারণ তুমি তো প্রোডাক্টের দাম বেশি নিবা, এটাই স্বাভাবিক। এই যে তাহলে দ্রুত বিশ্বায়নের কারণে বাইরের দেশের পণ্য আমাদের দেশে আসছে এবং আমাদের দেশের পণ্য বাইরের দেশে যাচ্ছে, এটা একটা অবশ্যই বড় চ্যালেঞ্জ। এবার পরিবেশ সচেতনতা বৃদ্ধি, মানে পরিবেশটা সংরক্ষণ করার জন্য মানুষ এখন সবাই সচেতন, সবাই পরিবেশ নিয়ে কথা বলে।
এই যে পরিবেশের সাথে কাজ করতে যেয়ে, মানে পরিবেশটাকে গুরুত্ব দিতে যেয়ে তোমাকে অবশ্যই কিছু বিষয় বিবেচনা করতে হয় বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনার সময়, যে তুমি পরিবেশের যেন কোনো ক্ষতি না হয় সেভাবে কাজটা পরিচালনা করতে হচ্ছে। এতে কিছুটা ব্যয়ও বাড়ছে। এজন্য আর যে কোম্পানিগুলো পরিবেশ সংরক্ষণের সচেতনতা মেনটেন করতেছে না, তাদের জন্য আরো বেশি বড় চ্যালেঞ্জ বেসরকারীকরণ। তার মানে সরকারি প্রতিষ্ঠানগুলোই দেখা যায় কি বছরের পর বছর লোকসান হচ্ছে। তাই সরকার চায় যে এই সেক্টরগুলা কিংবা এই কোম্পানিগুলা বেসরকারীকরণ করে দিচ্ছে। উদাহরণ হিসেবে কিছুদিন আগেই দেখো খুলনা সহ দেশের বিভিন্ন পাটকলগুলো বেসরকারীকরণ করার প্রক্রিয়ায় আছে। এই বেসরকারীকরণের ফলে প্রথম কয়েক বছর ওই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার জন্য খুবই চ্যালেঞ্জ ফেস করতে হয়, এটা এখানে বোঝানো হয়েছে। শিক্ষার্থীবৃন্দ দেখো এবার ক্রেতামুখিতা। তার মানে আমরা সব সময় ক্রেতার কথা বলছি, আগেই বলছি যে ক্রেতার সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জন, কিন্তু সবসময় যদি ক্রেতাদের কথাই বলি তাহলে কখন প্রফিট অর্জন করবা? কারণ বাজারজাতকরণ কার্যক্রমের মূল উদ্দেশ্য কিন্তু প্রফিট অর্জন, কিন্তু সেটা কিভাবে? ক্রেতামুখিতার মাধ্যমে। তার মানে একটা প্রতিষ্ঠান ক্রেতাকে বেশি প্রাধান্য দিচ্ছে কিংবা আরেকটা প্রতিষ্ঠান কম দিচ্ছে, কিংবা ক্রেতামুখিতা হতে যে প্রফিটের পার্সেন্টেজ কমে যাচ্ছে। এই যে এগুলো অবশ্যই সকল প্রতিষ্ঠানের জন্যই বড় ধরনের চ্যালেঞ্জ। অব্যবসায়ী ও সরকারি প্রতিষ্ঠানেও বাজারজাতকরণের ব্যবহার। তার মানে বর্তমানে কিন্তু অব্যবসায়ী এবং সরকারি সকল প্রতিষ্ঠানেই, শুধু বেসরকারি প্রতিষ্ঠানে না, সকল প্রতিষ্ঠানেই এই বাজারজাতকরণের ব্যবহার করা হচ্ছে। তার মানে কিছু অব্যবসায়ী প্রতিষ্ঠান আছে কিংবা সমাজসেবামূলক প্রতিষ্ঠান আছে যারা মুনাফা অর্জন মুখ্য উদ্দেশ্য নয়, তারাও আজকাল বাজারজাতকরণ ব্যবহার করছে। মানে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার প্রসারমূলক কার্যক্রমের মাধ্যমে তারাও কাস্টমারদেরকে আগ্রহী করে তুলছে তাদের প্রতিষ্ঠানে যাওয়ার জন্য। তাহলে অবশ্যই বেসরকারি প্রতিষ্ঠান কিংবা তোমার জন্য এটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। প্রতিযোগিতা বৃদ্ধি। বর্তমান যুগ তো প্রতিযোগিতার যুগ, আর সারা বিশ্ব যখন উন্মুক্ত তখন প্রতিযোগিতা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। এখন এই প্রতিযোগিতা অবশ্যই ফেস করেই বাজারজাতকরণ কার্যক্রম সম্পন্ন করতে হয় সবাইকে। তারপরে আসি দেখো জীবন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি। এই যে করোনার কথাই বলো, যে এখন যদি একটা টিকা আবিষ্কৃত হয়, বিশ্বে এমন 10% মানুষ আছে যে যারা কোটি টাকার বিনিময়ে সে ভ্যাকসিন ক্রয় করে নিবে। এই যে জীবন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি, মানে নতুন, তারা চায় জীবনের আরাম আয়েশ, কত টাকা দিচ্ছি এটা বিষয় না। তার মানে এই যে এই নতুন নতুন প্রোডাক্ট গুলো আবিষ্কার করতে যেও এই যে বাজারজাতকরণ ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এবার আমরা দেখি চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলগুলো। এখানে একটা ইংলিশ ছবি দেওয়া আছে, একটু দেখে নিও। তারপরে দেখো এই যে চ্যালেঞ্জ গুলো মোকাবিলা কিভাবে করা যায় একটু দেখি। সংযোগকারী প্রযুক্তি, কিছু প্রযুক্তি সংযোগ করে আমরা এই চ্যালেঞ্জ গুলো মোকাবিলা করতে পারি কিভাবে। প্রযুক্তিগত যেহেতু উন্নয়ন হচ্ছে বিশ্ব প্রতিনিয়ত, এখন সংযোগকারী প্রযুক্তির মাধ্যমে তোমাকেও প্রতিষ্ঠানের প্রযুক্তিগতভাবে আপডেট হতে হবে। কম্পিউটার, তথ্য, যোগাযোগ, পরিবহন, এই যে এই প্রযুক্তির গুলো উন্নত করতে হবে, তাহলে তুমি ওই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে পারবে। তারপরে কি করতে হবে? তোমার ক্রেতাদের সাথে সংযোগটা বাড়াতে হবে, কারণ ক্রেতাদের সন্তুষ্ট করেই তোমাকে কাজটা চালিয়ে যেতে হবে। তার মানে অধিকতর নির্বাচিত ক্রেতা সংযোগ। অধিকতর নির্বাচিত কারা? যে তোমাকে টার্গেট কাস্টমার সিলেক্ট করতে হবে আগে। সব কাস্টমারের সাথে সংযোগ রক্ষা না করে কিছু নির্বাচিত কাস্টমার সাথে সংযোগ রক্ষা করা যায়। জীবনব্যাপী যোগাযোগ, তার মানে কাস্টমারদের সাথে দীর্ঘদিন লং টার্ম যোগাযোগ চালিয়ে যাওয়া। তারপর সরাসরি যোগাযোগ, এখন এই যে ইন্টারনেট তথ্য প্রযুক্তির মাধ্যমে তুমি সরাসরি কাস্টমারদের সাথে অনেক দূরে থেকেও যোগাযোগ করতে পারো। যেমন আমি তোমাদের অনলাইন ক্লাসটা নিচ্ছি ঘরে বসে, তোমরাও ঘরে বসে উপভোগ করছো। তারপরে আসি বাজারজাতকরণ অংশীদারদের সাথে সংযোগ। তার মানে বাজারজাতকরণের সাথে আদার যারা অংশীদার আছে তাদের সাথে সংযোগ কিভাবে? দেখো কোম্পানির অন্যান্য বিভাগের সাথে সংযোগ। তার মানে কোম্পানির যে আরো অন্যান্য বিভাগগুলো আছে সেগুলোর সাথে সংযুক্ত
হতে হবে। সরবরাহকারী ও বন্টনকারীদের সাথে সংযোগ। সরবরাহকারী বন্টনকারী কারা? যারা পণ্য, কাঁচামাল, র মেটেরিয়াল তোমাকে সরবরাহ করছে, আর বন্টনকারী কারা? তোমার উৎপাদিত পণ্য যারা ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে। এদের সাথে বেশি সরবরাহকারী ও বন্টনকারীদের মধ্যে সংযোগ সাধন করে তোমাকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। কৌশলগত জোটের মাধ্যমে সংযোগ। দেখো, এই তীব্র প্রতিযোগিতার যুগে কিছু কিছু কোম্পানি আছে যারা কৌশলগত জোট করতেছে, এককভাবে ব্যবসায় পরিচালনা না করে কৌশলগত জোট করছে। তোমরা ইতিমধ্যে জানবে কিংবা দেখবে যে এলজি আর বাটারফ্লাই আলাদা আলাদা কোম্পানি, কিন্তু এই কৌশলগত জোটের মাধ্যমে তারা একসাথে সংযোগ হয়ে বাজারজাতকরণ করছে প্রোডাক্টগুলো। তারপরে সনি, র্যাঙ্কস, একসাথে দেখবে যে সনি আলাদা ব্র্যান্ড, র্যাঙ্কস আলাদা ব্র্যান্ডের পণ্য, কিন্তু তারা এই কৌশলগত জোটের মাধ্যমে একসাথে সংযোগ হয়ে বাজারজাতকরণ করছে এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য। তারপরে দেখো, পারিপার্শ্বিক বিশ্বের সাথে সংযোগ। পারিপার্শ্বিক বিশ্ব, এখন বলছি আগে, এই যে উন্মুক্ত অর্থনীতি, এখন সারা বিশ্বের সাথে একটা যোগাযোগ, সারা বিশ্বটাই একটা গ্রাম, তাই পারিপার্শ্বিক বিশ্বের সাথেও তোমাকে সংযোগ রাখতে হবে। তার মানে বিশ্বব্যাপী সংযোগ কিভাবে রাখবা তুমি? এই যে সংযোগকারী প্রযুক্তির মাধ্যমে এই বিশ্বব্যাপী একটা সংযোগ গড়ে তুলতে হবে, শুধু নিজের দেশেই না, সারা বিশ্বেই। মূল্যবোধ ও দায়িত্বশীলতার সাথে সংযোগ। মূল্যবোধ আর অবশ্যই দায়িত্বশীল হতে হবে কাজের প্রতি, তা না হলে তুমি অন্য প্রতিযোগী কোম্পানির চ্যালেঞ্জগুলা মোকাবেলা করতে পারবে না, অন্য প্রতিযোগী কোম্পানি তোমার থেকে এগিয়ে যাবে। এবার দেখো, বৃহত্তর সংযোগ। বৃহত্তর সংযোগ মানেও সারা বিশ্বব্যাপী কিংবা তোমার প্রতিষ্ঠানে যারা অভ্যন্তরীণ বাহ্যিকভাবে কর্মরত আছে তাদের সাথেও, সকলের সাথে একটা বন্ডিং তৈরি করতে হবে। তার মানে এই প্রযুক্তিগুলো ব্যবহার করে কিংবা এই যে এই সংযোগগুলোর সাথে থেকে তুমি এই বাজারজাতকরণ চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে তোমাকে। দেখো, তার পরবর্তীতে এই যে কিছু চ্যালেঞ্জের ইংলিশ ইনফরমেশন দিয়ে আছে, একটু দেখে নিও। যে এখানেও কিছু ইনফরমেশন আছে, পিকচার আছে, একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে। এবার আমরা আসি পরবর্তী টপিকস, বাজারজাতকরণের গুরুত্ব। বাজারজাতকরণের বিষয়টা আসলে এত ব্যাপক যে অল্প কথায় বলে শেষ করা যায় না। কারণ বাজারজাতকরণটা তোমার শুরু হয় জন্মের আগ থেকে, যে একজন শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন তার প্রয়োজনীয় পুষ্টিকর খাবার প্লাস তার রোগ প্রতিরোধমূলক ভ্যাকসিন, কিছু টিকা, এগুলা থেকে শুরু হয়। তার মানে সে জন্মের আগে থেকেই শুরু হলো। এবং মৃত্যুর পরে, ধরো মৃত্যুর পরে কি, যে বাজারজাতকরণের কাজটা আবার মৃত্যুর পরে কিভাবে থাকে, যে কাফনের কাপড় ক্রয় করলো, এটাও কিন্তু তার মৃত্যুর পরের কাজ, এটাও তো বাজারজাতকরণের অংশ। তারপরে সে মারা গেল, মৃত্যুবার্ষিকী পালন করা হলো, এখানেও তো বাজারজাতকরণের কাজ রয়েছে। তার মানে জন্মের আগে থেকে শুরু করে মৃত্যুর পর পর্যন্ত, তার মানে এর আলোচনা তো অবশ্যই বোঝাই যায় যে অনেক ব্যাপক। তারপরে একটু চেষ্টা করি। দেখো তোমরা, বাজারজাতকরণের গুরুত্বকে 3 ভাগে ভাগ করা হয়েছে: অর্থনৈতিক গুরুত্ব, সামাজিক গুরুত্ব, প্রাতিষ্ঠানিক গুরুত্ব। দেখো, এখানে অর্থনৈতিক গুরুত্বের মধ্যে প্রথমে আসি অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি। অর্থনৈতিক অবকাঠামো বিষয়টা কি? অর্থনৈতিক অবকাঠামো হলো তোমার এই যে রাস্তাঘাট, বিদ্যুৎ, পরিবহন ব্যবস্থা, ব্যাংক, বীমা, এইগুলাই হলো একটা দেশের অর্থনৈতিক অবকাঠামো। তার মানে এই যে বাজারজাতকরণ করতে গেলে এই জিনিসগুলো দরকার। তার মানে এই জিনিসগুলোও ডেভেলপ হচ্ছে কিসের মাধ্যমে? বাজারজাতকরণের মাধ্যমে। তার মানে এইগুলা ডেভেলপের পিছনেও বাজারজাতকরণের গুরুত্ব রয়েছে। পণ্য বা সেবার চাহিদা সৃষ্টি। চাহিদা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত কাস্টমার নতুন নতুন পণ্য চাচ্ছে, তাহলে নতুন পণ্য বা সেবার চাহিদা সৃষ্টি হচ্ছে কিসের মাধ্যমে? এই বাজারজাতকরণের মাধ্যমে। উপযোগ সৃষ্টি। উপযোগ সৃষ্টি বলতে আমরা বুঝি যে অভাব মোচনের ক্ষমতাটা উপযোগ সৃষ্টি। এই যে বাজারজাতকরণের মাধ্যমে ধরো একটা পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিলে সেটা স্থানগত উপযোগ সৃষ্টি করলো। তারপর কাঁচামাল থেকে মূল পণ্য তৈরি করলে এটা তোমার রূপগত উপযোগ সৃষ্টি করলো। এইভাবে এই যে কিছু উপযোগ সৃষ্টি করলো, স্থানগত, সময়গত উপযোগ সৃষ্টি করে। তাহলে অবশ্যই উপযোগ সৃষ্টির ক্ষেত্রেও বাজারজাতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্প ও কৃষির উন্নয়ন। শিল্প ও কৃষির উন্নয়ন, তার মানে তুমি এই বাজারজাতকরণের মাধ্যমে শিল্পের কাঁচামাল সরবরাহ করছো, কৃষির যে যন্ত্রপাতি দরকার কিংবা বীজ, সার, সব কিভাবে সরবরাহ করছো?
কৃষকদের কাছে বাজারজাতকরণের মাধ্যমে। তার মানে এই বাজারজাতকরণ কাজটাই শিল্প ও কৃষিরও উন্নয়ন করে দিচ্ছে। তারপরে দেখো বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন। বৈদেশিক বাণিজ্য, তোমার দেশের উদ্বৃত্ত পণ্য তুমি কোথায় পাঠাচ্ছ? বিদেশে। তার মানে বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন হচ্ছে। তারপর বিদেশিরাও তোমার দেশে পণ্য পাঠাচ্ছে, তাদের উদ্বৃত্ত পণ্য। সম্পদের সদ্ব্যবহার, শুধু যদি দেশের মধ্যেই পণ্যর ব্যবহার সীমাবদ্ধ থাকতো তাহলে তুমি তোমার ক্যাপাসিটি অনুযায়ী 100% উৎপাদন করতে পারতে না, যে দেশের জনগণ কত পার্সেন্ট খাবে। কিন্তু এখন তুমি 100% উৎপাদন করে উদ্বৃত্ত পণ্যটা কিন্তু বাইরের দেশে ব্যবহার করতে পারছো, বাইরের দেশে পাঠাতে পারছো, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছো। তার মানে সম্পদের সদ্ব্যবহার করতে পারছো তুমি। তারপরে জাতীয় আয় বৃদ্ধি, অবশ্যই দেশের উৎপাদন বৃদ্ধি পেলে জাতীয় আয় বৃদ্ধি পাবে, জাতীয় আয় বৃদ্ধি পেলে অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পাবে। এগুলো একটার সাথে একটা রিলেটেড। দেখো তারপরে আসো সামাজিক গুরুত্ব। সামাজিক গুরুত্ব দেখো কর্মসংস্থান। মার্কিন যুক্তরাষ্ট্র সহ আমাদের বাংলাদেশের কথাই বলা যাক, যে 25 থেকে 30% লোকের কর্মসংস্থান শুধু এই মার্কেটিং রিলেটেড। মানে 25 থেকে 30% লোক এই মার্কেটিং রিলেটেড জবে ব্যস্ত আছে। তার মানে বিরাট একটা অংশের কর্মসংস্থানের ব্যবস্থা করছে কে? এই বাজারজাতকরণ। তারপর জীবনযাত্রার মান উন্নয়ন, সহজেই পণ্য পেয়ে যাচ্ছে, তাহলে জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। নিয়মিত পণ্য সরবরাহ, দেখো সেই প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু এখন আধুনিক মানের ফ্রিজ, টেলিভিশন, এসি এগুলা পাওয়া যাচ্ছে। কিভাবে পাওয়া যাচ্ছে? এই বাজারজাতকরণের মাধ্যমে। এই যে নিয়মিত পণ্য সরবরাহ সেই প্রত্যন্ত অঞ্চলেও। নতুন পণ্য ভোগ, কিভাবে বাজারজাতকারীরা থেমে নাই, প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে চাহিদা, তারা নতুন নতুন পণ্য উৎপাদন করছে, নতুন নতুন পণ্য কাস্টমারদের কাছে দিচ্ছে, কাস্টমাররা এর বিনিময়ে নতুন নতুন পণ্য ভোগ করার সুযোগ পাচ্ছে। কিসের মাধ্যমে? এই বাজারজাতকরণের। স্বল্প মূল্যে পণ্য ভোগ, যখন প্রতিযোগী আরেকজন পণ্য কোম্পানি স্বল্প মূল্যে পণ্য দিচ্ছে, তুমি আরো চেষ্টা করছো যে আরো স্বল্প মূল্যে দেওয়ার জন্য। তার মানে কাস্টমারদের দিক থেকে সুবিধা হলো যে তারা আরো একদম অল্প প্রাইসে, মিনিমাম প্রাইসে পণ্যটা ভোগ করতে পারছে। তারপর সামাজিক কল্যাণ সাধন, বিভিন্ন সময়ই বাজারজাতকরণ সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে, যেটার মাধ্যমে এই সামাজিক কল্যাণ সাধিত হয়। যেমন ধরো এই যে ডাচ বাংলা ব্যাংক বিভিন্ন বৃত্তির ব্যবস্থা করে, যে এটা সামাজিক কল্যাণের মধ্যে অন্তর্ভুক্ত, যার কারণে এই যে সামাজিক গুরুত্ব, এই সবগুলো বিষয়ই মূলত সামাজিক গুরুত্ব। দেখো এর পরবর্তী বিষয় প্রাতিষ্ঠানিক গুরুত্ব। প্রাতিষ্ঠানিক গুরুত্বটা কি? প্রতিষ্ঠানের ইমেজ বৃদ্ধি পায়। প্রতিষ্ঠান তুমি যদি সফলভাবে প্রতিষ্ঠান চালাতে পারো, বাজারজাতকরণ করতে পারো, তাহলে অবশ্যই তোমার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে। তারপর বৃহদায়তন উৎপাদন হবে তোমার প্রতিষ্ঠানে। কাস্টমাররা তোমার পণ্য সম্পর্কে পজিটিভ ইমেজ হলে তুমি বেশি উৎপাদন করবে, বেশি বিক্রি হবে। আর বেশি বিক্রি করতে গেলে তো অবশ্যই বেশি উৎপাদন করতে হবে। প্রাতিষ্ঠানিক আয় বৃদ্ধি, অবশ্যই উৎপাদন বেশি হবে, বিক্রি বেশি হলে প্রাতিষ্ঠানিক আয় বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। তারপর বিশ্বব্যাপী পরিচিতি, তুমি বিশ্বব্যাপী তোমাকে পরিচিত করতে পারবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন যখন পোশাক ক্রয় করে তখন মেড ইন বাংলাদেশ লেখাটা পরখ করে নেয়। তার মানে কি? এটা বিশ্বব্যাপী একটা পরিচিতির সুযোগ সৃষ্টি করে দিল কে? মার্কেটিং। তার মানে দেখো মার্কেটিং এর অর্থনৈতিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক অনেক গুরুত্ব রয়েছে। আরেকটু ক্লিয়ার তোমরা দেখে নিও। তার পরবর্তীতে দেখো এই যে ইম্পর্টেন্স অফ মার্কেটিং এর একটা ছবি দিয়েছি তোমাদেরকে, ছবিটা দেখে নিও। এখানে একটা ছবি আছে, দেখে নিও। তারপরে দেখো তোমাদের কিছু অনুশীলন দিয়েছি। গত ক্লাসে তোমাদের বলছি যে তোমাদের ক বিভাগে প্রশ্ন আসে 1 নম্বরের জন্য, খ বিভাগে 4 নম্বরের জন্য, গ বিভাগে 10 নম্বরের জন্য প্রশ্নগুলো আসে। এবার দেখো এই যে এই প্রশ্নগুলো তোমরা বাসায় অনুশীলন করবে। এই প্রশ্নগুলো সব তোমরা বাসায় অনুশীলন করবে। আশা করি এই গত 2 লেকচারের মাধ্যমে তোমরা এই প্রশ্নগুলো অলরেডি জবাব দিতে পারবে। আর এই যে তথ্যসূত্র, আমি এই সোর্স থেকে তথ্য কালেক্ট করে ক্লাসটা পরিচালনা করছি। সবাইকে স্বাগতম। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।